বরেন্দ্র এলাকায় নলকূপ অপারেটরদের কাছে জিম্মি কৃষক, সেচের পানির দাম বেশি নেওয়ার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাণিজ্যিক ভবনে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বাধ্য হয়ে সড়কে রাখছে গাড়ি। যানজটে অতিষ্ঠ রাজশাহীবাসী, কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। ১.৫ বছর পর জট খুলেছে বগুড়ার শিক্ষার্থী শিফা মৃত্যুর রহস্যের। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যার প্রমাণ ময়না তদন্তে। মামলা হলেও নেই গ্রেফতার। এবং রাজশাহীর বাগানে পাকতে শুরু করেছে আম, নামানোর সময় বেঁধে দিল জেলা প্রশাসন। ১৫ মে গুটি আর ২২ মে থেকে মিলবে গোপালভোগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটররা নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়েও সেচের পানির দাম বেশি নিচ্ছেন। ফসল ফলাতে অনেকটা বাধ্য হয়ে বাড়তি দামে সেচের পানি নিচ্ছেন চাষিরা। অপারেটররা অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করলেও জানান নানা অজুহাতের কথা। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ গ্রামের কৃষক এন্তাজ আলী ৮ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি। কিন্তু বোরো মৌসুমের শুরুতেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর নিয়োগ নিয়ে দেখা দেয় জটিলতা। এতে সময় মতো জমিতে সেচ দিতে না পারায় কমেছে উৎপাদন। পানি পাইনি, কম পাইছি দ্বীপের পানির স্কিমের দাম বেশি। শুধু রাজশাহী নয়, একই অবস্থা নওগাঁ, নাটোর, বগুড়া, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভাগের সব জেলায়। বরেন্দ্র অঞ্চলে প্রতি বছরই পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের পানির তীব্র সংকট দেখা দেয়। এ কারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় ৯,০০০ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষকদের সেচের পানি সরবরাহ করে। তাদের বেঁধে দেয়া রেট অনুযায়ী প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় সেচের জন্য খরচ হয় ১২৫ টাকা। কিন্তু গভীর নলকূপের অপারেটররা নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বাড়তি টাকা। আমি যদি আগে টাকা দিতে আমার পানি আগে গেল, আমি যদি পরে টাকা দিতে পরে সিরিয়াল পাবো আমি পানি। আমার থেকে যেটা ভাই চাবে আমরা সেটা দিতে বাধ্য। সরকার রেট অনুযায়ী কোনো ইয়ে না। বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপের দায়িত্বে থাকা অপারেটররা অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করলেও জানান নানা অজুহাতের কথা। ডিপ ঠিক বাবদ টাকা নেওয়া হয়েছে, আপনার ২০০ টাকা করে বিঘা প্রতি নেওয়া হয়েছে। আপনার ওই মিটার নষ্ট হয়ে গেছিলো, মিটার ঠিক করা হয়েছে। আর আপনার ওই এর আগে আপনার তার পুড়ে গেছিলো, বাবদ টাকা নেওয়া হয়েছে। কৃষকরা এটা তার নিজস্ব কার্ডে পানি নিচ্ছে, আমরা ড্রাইভার হিসেবে এখানে সিরিয়াল দিচ্ছি। সিরিয়ালে ঘন্টা প্রতি তারা আমাদেরকে ১০ টাকা করে দেয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সেই স্পটে যে সেই প্রবলেমটা আমরা সমাধান করার চেষ্টা করি। এ অঞ্চলে প্রায় ৫ লাখ কৃষকের ৩ লাখ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নওগাঁর আত্রাইয়ে আছেন সহকর্মী এমআর রকি। এছাড়া বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীর বিএমডিএ কার্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুর আইন খান। প্রথমেই যাচ্ছি নওগাঁর এমআর রকির কাছে। মৌসুমের ফসল চাষাবাদ পুরোটাই কিন্তু সেচ নির্ভর, অর্থাৎ এই এলাকায় যেসব ফসল এই মৌসুমে করা হয়েছে সব ফসলের উপরেই কিন্তু গভীর নলকূপ অথবা অগভীর নলকূপের পানি ব্যবহার করা হয়েছে। এবং এই মৌসুমে জেলা কৃষি বিভাগ বলছে ১,৯৩,০০০ হেক্টর জমিতে এবার বুড়ো মৌসুমের ফসল চাষাবাদ করা হয়েছে। এবং এই চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় ৪,৪০০টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল। অন্যদিকে অগভীর নলকূপ, বিশেষ করে STW যেটা ছোটখাটো বিভিন্ন নলকূপগুলি প্রায় আরো ৭০,০০০। তো গভীর নলকূপের ক্ষেত্রে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যে রেট আসলে কৃষকদের কাছ থেকে নেওয়ার জন্য দর বেঁধে দিয়েছে, সেই রেট মূলত তাদের প্রতি বিঘায়
সর্বোচ্চ 1400 থেকে 1500 টাকা নিতে পারবে পুরো মৌসুমের সেচ ব্যবস্থায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাঠ বা তৃণমূল পর্যায়ের এই চিত্রটি কিন্তু বিপরীত, অর্থাৎ প্রত্যেক বিঘায় 2000 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বা প্রকারভেদে 2500 টাকা। এই বাড়তি মুনাফা বা বাড়তি অর্থ নেওয়ার জায়গাটা বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের দিক থেকে যে দাবিটি করা হয়েছে, তাদের কাছে যদি কেউ অভিযোগ দেয় তাহলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। কিন্তু মাঠ পর্যায়ে কৃষকরা সবসময় যে অভিযোগগুলি আমাদের দিকে করছিলেন যে এবার মৌসুমের আসলে নলকূপ অপারেটর নিয়োগের কিছুটা একটা জটিলতা ছিল। নতুন যারা নিয়োগ পেয়েছেন তারাই এসে এই রেটের জায়গাটা অতিরিক্ত প্রতি বিঘায় এক ধরনের নিজস্ব রেট বেঁধে দিয়েছেন বা নিজস্ব দর হাঁকিয়ে দেন, ফলে এই 2000 বা 2500 টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি বিঘায় কিন্তু সরকার নির্ধারিত যে রেট বা যে বেঁধে দেওয়া দর ছিল সেখান থেকে 700 বা 800 টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে, প্রকার বেঁধে 1000 টাকা পর্যন্ত। এই বাড়তি নেওয়ার অভিযোগটি বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যে বিষয়টি তারা বলছিলেন যে অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখেছি, কিন্তু মাঠ পর্যায়ে ইতিমধ্যে আমাদের নওগাঁর বা আশপাশে বরেন্দ্র এলাকার মাঠের ধান প্রায় 70 ভাগ কেটে তোলা হয়েছে। কিন্তু নলকূপের সেচের যে এই মুহূর্তে যে টাকাটা তারা নেওয়ার জন্য কৃষকদের চাপ প্রয়োগ করছেন, এই 2500-2000 টাকা, এটা কিন্তু কৃষকদের দিক থেকে অনেকটাই বলা হয়েছে যে বাড়তি অতিরিক্ত টাকা নেওয়া এটা অনৈতিক, এবং এই অনৈতিকের জায়গাটাই বরেন্দ্রর বিরুদ্ধেই তারা অভিযোগ তুলছেন যে তারা সঠিক এই তদন্তটি না করার কারণে কৃষকের এই অতিরিক্ত টাকা এবার গুনতে হয়েছে এই সেচ ব্যবস্থায়। এই ছিল নওগাঁর খবর। আমরা জানবো রাজশাহী, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন রাজশাহী। বিএমডিএ থেকে কৃষকরা যে সেচের পানি নিচ্ছেন, এখানে যে ডিপ অপারেটররা আছেন তারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে সেচের পানি দিচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী বিএমডিএ অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুর আইন খান। আমরা তার কাছে জানতে চাইব, এই যে কৃষকদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে সেচের পানির জন্য, আপনারা এই অভিযোগগুলো পেলে কি ধরনের ব্যবস্থা নেন? বরেন্দ্র ভূমি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের রাজশাহী এবং রংপুর বিভাগে প্রায় 16,500টি সেচ যন্ত্রের মাধ্যমে সেচ প্রদান করে থাকে। এদের মধ্যে আমরা সাধারণত ভূগর্ভস্থ সেচ প্রদান করে থাকি, তারপরে আবার সারফেস ওয়াটারের মাধ্যমে বর্তমানে সেচ প্রদান করা হচ্ছে, এবং তাতে করে প্রায় 6,37,000 হেক্টর জমিতে আমরা নিয়মিত সেচ প্রদান করছি। আমরা যদি আমাদের এখানে একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে, মনিটরিং সেল সার্বিকভাবে 24 ঘন্টায় খোলা থাকে, এবং কেউ যদি অভিযোগনামা প্রদান করে তাহলে আমাদের মনিটরিং সেল থেকে সাথে সাথেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়, এবং আমরা চেষ্টা করি যে 24 ঘন্টার মধ্যেই যাতে তাদের প্রবলেমগুলো সলভ করা সম্ভব হয়, এবং এতে করে সুষ্ঠুভাবে সেচ প্রদান অব্যাহত আছে। তাছাড়া এবার বিদ্যুৎ সরবরাহ ভালো থাকায় তেমন কোনো অভিযোগ মাঠ থেকে পাওয়া যায়নি, এবং সবাই সুষ্ঠু সুন্দরভাবে সেচ গ্রহণ করছে। আমরা যেমন সরজমিনে গিয়ে আমরা যেটি দেখেছি যে এখানে সেচ নিতে কৃষকদের কাছে 500 থেকে 1000 টাকা বেশি নেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে চুক্তি ভিত্তিতে পানি দিচ্ছে যারা অপারেটর আছেন তারা, এবং অনেকটা বাধ্য করা হচ্ছে। তো আসলে এই বিষয়গুলো আপনারা মাঠ পর্যায়ে যে খতিয়ে দেখেন কিনা? হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যেটা বললাম যে আমাদের মনিটরিং সেল আছে, যদি কোনো অভিযোগ আমাদের এই মনিটরিং সেলে কেউ অভিযোগ দায়ের করে তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের যে কমিটি গঠন করা আছে তারা মাঠে যান, মাঠে যে সরজমিনে দেখেন যে আসলে ঘটনাটি সত্য কিনা, এবং তারা চেষ্টা করেন যে ওইখানেই সমস্যাটি সমাধান করে দিয়ে আসতে, এবং যাতে কোনো কৃষক বা কেউ হয়রানির শিকার না হয়। সমস্যা বাদে অনেক কৃষক আসলে এই যে এই প্রক্রিয়াগুলো জানে না, যে আপনাদের এখানে একটি সেক্টর আছে যেখানে তারা কমপ্লেন করতে পারবে। তো আসলে এই সেক্টরগুলো না জানার কারণে কিন্তু অনেক কৃষক এই ধরনের অভিযোগ করতে পারে না। সেই জন্য আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে তদারকি থাকা উচিত। তো আপনারা যদি এই বিষয়গুলো তদারকি করেন, কৃষকদের কিন্তু এই সমস্যাগুলো আরও অনেকাংশেই মিটে যাবে। কিন্তু আমরা গত বছরও দেখেছি যে এ ধরনের পানি না পাওয়ার কারণে কিন্তু কৃষক আত্মহত্যা করেছে। তো এবারে কৃষকরা কি পানি পাচ্ছেন পর্যাপ্ত? না, এবারে আমরা যেটা করেছি যে এখানে আমরা মোটামুটিভাবে যাতে মনিটরিং সিস্টেমটা খুব ভালো হয় সেই জন্য আমরা প্রত্যেকটা জেলাভিত্তিক আমরা কমিটি গঠন করে দিয়েছি, এবং জেলার যে কর্মকর্তা আছে, তারপরে আমাদের যে উপজেলা লেভেলের সহকারী প্রকৌশলী দপ্তর আছে, ওনারাও সরাসরি জিনিসগুলি মনিটর করতেছেন। এতে করে আমরা দেখতেছি যে আমাদের অনেকটা বিগত বছরগুলির তুলনায় এইবার কৃষকরা অনেক সাশ্রয়ী পদ্ধতিতে সেচ প্রদান করতেছেন, এবং তেমন কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না আর কি। কিন্তু অনেক জায়গায় তো গভীর নলকূপে এবার পানি উঠছে না,
সেই জায়গাগুলোতে তো সমস্যা হচ্ছে। আপনার 8টি উপজেলায় কিন্তু এ ধরনের সমস্যা দেখা গেছে। প্রায় 2000 গভীর নলকূপে কিন্তু এখন পানি উঠতে মানে ঠিকভাবে উঠছে না। তো এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? আমাদের এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার 8টি উপজেলায় প্রায় 1960টি গভীর নলকূপে এরকম সমস্যা পরিলক্ষিত হচ্ছে যে পানি একটু কম পাওয়া যাচ্ছে। সেই কারণে আমরা সিজনের শুরুতেই আমরা কৃষি বিভাগ সহ যে সমস্ত বিভাগ এই কাজের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা এখানে একটা সভা করি। সবার মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয় যে আমরা যে ফসল বৈচিত্র্যকরণ করতে হবে, অর্থাৎ শুধু কেবলমাত্র ব্যুরো ধান যেটা পানি নির্ভরশীল ওই ফসল না করে আমরা যদি সাথে সাথে ভুট্টা, সরিষা, তারপর গম, ডাল জাতীয় ফসল এইগুলি যদি আমরা আবাদ করি তাহলে আমাদের এই পানির প্রবলেমটা থাকবে না। এবং ধন্যবাদ জিন্নুর রহিম খান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে সংকট উত্তরণের জন্য আসলে বিএমডি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর বিএনডিএ কার্যালয়ের সামনে এবং নওগাঁয়। রাজশাহীর বাণিজ্যিক ভবনগুলোতে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। বাধ্য হয়ে সড়কেই যানবাহন রাখতে হয় ভবন ব্যবহারকারীদের। এ কারণে নগরীতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নীতিমালা না মানা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পার্কিং ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ হচ্ছে। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আরডিএ মার্কেটে দোকান রয়েছে প্রায় 700টি। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। মার্কেটের পেছনের দিকে নামকাওয়াস্তে গ্যারেজ থাকলেও তা ব্যবহার হয় না। সামনের সড়কে যানবাহন রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। একই অবস্থা রাজশাহীর অন্য মার্কেটগুলোর। বেশিরভাগের নেই পার্কিং সুবিধা। নগরবাসীরা বলছেন, বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি নেওয়ার সময় পার্কিং বাধ্যবাধকতা থাকলেও সেটি মানা হয় না। গ্যারেজের সবাই গাড়ি রাখে না, যে যেখানে পাচ্ছে সেখানে গাড়ি রেখে দিচ্ছে। গাড়ি ঘোড়া দাঁড় করে থাকার কারণে রাস্তার মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নীতিমালা না মানা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পার্কিং ছাড়া বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। অনেক সময় ভবন নির্মাণ করার সময় অথবা করার পরে ব্যত্যয় করে তাদের আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এই জাতীয় অভিযোগ কখনো কখনো আমাদের কাছে আসে। বাণিজ্যিক ভবন নির্মাণের সময় সিটি কর্পোরেশন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে অনুমতি নিতে হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। শেষ হয়েছে রাউতারা বাঁধ পুনর্নির্মাণের কাজ। বন্যা থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার 63,000 হেক্টর জমির ফসল, কৃষকের স্বস্তি। বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থী শিফা মৃত্যুর রহস্যের। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় শিফার বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি স্বজনদের। পুলিশ বলছে, শিগগিরই এই মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2023 সালের 18 সেপ্টেম্বর বগুড়া শহরের গোদারপাড়া তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার স্টোররুমে মেলে শিফা নামে 14 বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরে নেয় সবাই। ঘটনার 1.5 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদনে মেলে চাঞ্চল্যকর তথ্য। পবিত্র কোরআনের হাফেজ শিফাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিফার মৃত্যুর পর একটি অপমৃত্যু মামলা হয় থানায়, কিন্তু দীর্ঘ সময় পর গত 18 মার্চ ময়নাতদন্ত প্রতিবেদন আসে পুলিশের হাতে। পুলিশ জানায়, প্রতিবেদনে শিফাকে ধর্ষণের পর হত্যার কথা উল্লেখ করা আছে। 25 মার্চ শিফার পরিবারের পক্ষ থেকে একটি মামলা নেয় পুলিশ। তবে এখনো এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স্বজনদের। আমি তো আমার মেয়েকে হারাই ফেলেছি, আর তো কোনোদিনই খুঁজে পাবো না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আমার মেয়ে যেন সঠিক বিচার হয়। আমার একটা দাবি, আমি গরিব মানুষ, আমি ন্যায্য বিচার চাই। শিফার মৃত্যুর পর 2023 সালে মাদ্রাসাটি রহস্যজনকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির পরিচালকের দাবি, শিফার মৃত্যুর সঠিক বিচার চান তারাও। প্রকৃত যে দোষী দোষ করে থাকে তার সুষ্ঠু তদন্ত বিচার হোক, এটা আমরা চাচ্ছি। ঘটনা তদন্ত চলছে। পুলিশ বলছে, শীঘ্রই এ মামলার রহস্য উন্মোচন করতে চান তারা। আমরা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করছি এবং নিয়মিত মামলা হিসাবে সেটা এজাহার হিসাবে গ্রহণ করছি। ভাবছি যে এই মামলাটাকে আমরা আমাদের যে ডিবিতে আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ দক্ষ যে তদন্তকারী অফিসার, সেটা দ্বারা আমরা তদন্ত করাবো। নিহত শিফা বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোথাটি গ্রামের বাসিন্দা ছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
বর্ষা মৌসুমের আগে শেষ হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রাউতারা বাঁধের পুনর্নির্মাণ কাজ। স্বল্প উচ্চতার এই বাঁধের জন্য বন্যার পানি থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, নাটোর ও পাবনার 7 উপজেলার প্রায় 63,000 হেক্টর জমির ফসল। প্লাবনের হাত থেকে পাকা ধান রক্ষা পাওয়ায় চিন্তামুক্ত হয়েছে কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেলেও তা ফসলের ক্ষতি করতে পারবে না। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। এক পাশে বড়াল নদী, অন্য পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। নদীতে ধীরে ধীরে পানিও বাড়ছে। ফসলের মাঠে যেন পানি ঢুকতে না পারে সেজন্য নির্মাণ করা হয়েছে বাঁধ। সিরাজ কৃষকদের ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ। এর ফলে সিরাজগঞ্জ সহ পাশের 3টি জেলার 7 উপজেলার প্রায় 63,000 হেক্টর জমির পাকা ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছে। এখন নির্বিঘ্নে সোনালী ফসল কেটে ঘরে তুলতে পারবেন কৃষক। বাদ দিলে তাহলে আমরা এই ধানটা তলায় না, আমরা সুস্থ হলে কাইটে উঠতে পারি। বর্তমান জোয়ার আইছিল, জোয়ারটা হেঁটে গেছে। আমরা এই তেলে খুব খুশি হয়েছে। এখন আমার ধান এখনো কাঁচা রয়েছে। যে পানির চাপ দিছিল, যদি বাঁধটা না থাকতো অনেক লাল খাল ধান তোলা যেত। রাউতারা বেড়িবাঁধ আপনার পানির আমাদের ফসলের জমির জন্য খুবই উপকার। কৃষি বিভাগ বলছে, সঠিক সময় রাউতারা বাঁধটি পুনর্নির্মাণের ফলে কৃষকদের উৎপাদিত ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেলেও তা ফসলের ক্ষতি করতে পারবে না। বড় মৌসুমে এই কৃষকদের যে বড় আবাদটা হয় এবং এই বড় আবাদটা যাতে তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে, সেক্ষেত্রে এই বাঁধের কিন্তু সুষ্ঠু সংরক্ষণ প্রয়োজন। যে হাইটে আমরা বাঁধ এবং যে ডিজাইন মোতাবেক বাঁধ আমরা তৈরি করছি, এখানে কোনো সমস্যা হবে না এবং লোকজন নির্বিঘ্নে এখানে ধান কর্তন করতে পারবে। 2024-25 অর্থ বছরে রাউতারা বাঁধের পুনর্নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় 2,52,00,000 টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। দেশের 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা। কাজ শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই বাছাই শেষে জারি হবে প্রজ্ঞাপন। মাত্র একজন অস্থায়ী চিকিৎসক ও কিছু অস্থায়ী জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সবুজ মোল্লার রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে প্রসূতি সেবা দিতে পাবনার পৌর এলাকার গোবিন্দা মহল্লায় প্রতিষ্ঠা করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সরকারি এই হাসপাতালটির ভাগ্য বদলায়নি আজও। স্থানীয়ভাবে ডেলিভারি হাসপাতাল নামে পরিচিত এই হাসপাতালটিতে স্থায়ী পদ রয়েছে 7টি। তার মধ্যে প্রহরী, পরিচ্ছন্ন কর্মী ও নিরাপত্তা কর্মী 3 জন। সেবাকর্মীদের কোনো পদেই স্থায়ী লোকবল নেই। শুধু একজন চিকিৎসক রয়েছেন অতিরিক্ত দায়িত্বে। এতে মিলছে না প্রত্যাশিত চিকিৎসা সেবা। এক সময় এই হাসপাতালটিতে মাসে 300টির বেশি নর্মাল ডেলিভারি হতো। বর্তমানে জনবল ঘাটতি থাকার কারণে চিকিৎসা সেবা নিতে আসছেন না বেশিরভাগ মানুষ। একজন ডাক্তার উনি কতটিকে দেখবে? চিকিৎসক থাকে না সব সময় এবং ঔষধের ঘাটতি আছে। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল না থাকায় জেলার সদর হাসপাতালে পাঠানো হয় রোগীদের, জানালেন অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক। যদি এখানে একজন পেডিয়াট্রিশিয়ান ডাক্তার যদি থাকতো তাহলে তাদেরকে রেফার করা লাগতো না, তারা এখানে সেই সার্ভিসটা নিতে পারতো। পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 30টি শয্যা রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। 15 মে থেকে রাজশাহীর বাজারে নামবে গুটিয়াম। গোপালভোগ পাওয়া যাবে 22 মে। এরপর থেকে পর্যায়ক্রমে বাজারে উঠবে বাকি জাতের আম। দুপুরে নিজ সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আম নামানোর সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসক। রাজশাহীর বাগানগুলোতে বেশিরভাগ আম পাকতে শুরু করেছে। এর মধ্যে গুটি ও গোপালভোগ কয়েকদিনের মধ্যেই পাকতে শুরু করবে। চলতি মৌসুমে আম নামানোর সময়সীমা নির্ধারণ করে দিল জেলা প্রশাসন। বুধবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে বাগান মালিক, ব্যবসায়ী, ফল গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসন। কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান। এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। কেউ যদি আম যদি অপরিপক্ক আম যদি হারভেস্ট করে তার বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বাগান মালিকরা জানান বেঁধে দেওয়া সময়ের আগে কিছু আম পেকে যায়, এ কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় তাদের। অফিসিয়ালভাবে ক্যালেন্ডার প্রকাশ করছে, কিন্তু আমরা মাঠে যারা আমরা আম চাষি আছি, এটা আমরা আমের প্রতি লক্ষ্য করে আমটা বাজারজাত করবে, এটাই আমাদের লক্ষ্য। আবহাওয়ার পরে নির্ভর করে এটা কিন্তু হয়, কিন্তু অতিরিক্ত গরম যদি পড়ে তাহলে আমরা আম কিন্তু ধরে রাখতে পারি না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরেকবার। দেশের 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা। স্থানীয় সরকার বিভাগ এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন বলছে, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই বাছাই শেষে দ্রুত জারি হবে প্রজ্ঞাপন। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় 21টি ওয়ার্ডে 10 লাখ মানুষের বসবাস। শিল্প কারখানা, মেডিকেল কলেজ, তারকামানের হোটেল, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও চলাচল উপযোগী বিমানবন্দর রয়েছে এ জেলায়। এছাড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা বিধিমালা 2010 অনুযায়ী জনসংখ্যা ও বার্ষিক আয়ের সব শর্ত পূরণ করেছে বগুড়া পৌরসভা। সর্বশেষ গত 28 এপ্রিল বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার 57টি মৌজার নাম, জেল নম্বর, ডাক নম্বর সহ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। বিভিন্ন ছোট ছোট শহরগুলোও সিটি কর্পোরেশন রূপান্তরিত করলো, বগুড়াকে তারা করেনি। এটা অনেকটা প্রতিহিংসামূলক ভাবেই। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, শিল্প, খাদ্যশস্য, সর্বদিক থেকেই বগুড়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় প্রশাসন বলছে, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যাচাই বাছাই করে দ্রুত জারি হবে প্রজ্ঞাপন। পৌরসভার যত নাগরিক আছে তাদের মতামত বা কোনো আপত্তি যদি থাকে তাহলে লিখিত আকারে মাননীয় জেলা প্রশাসক স্যারের নিকট দাখিল করবেন এবং সেটার শুনানি অন্তে নিষ্পত্তি করা হবে। সবকিছু বিবেচনা করে আমরা এটা সিটি কর্পোরেশন করার জন্য প্রস্তাব দিই। 1876 সালের 1 জুলাই 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বগুড়া পৌরসভা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বক্তাদের অভিযোগ, পশ্চিমের শেষ স্টেশন চাঁপাইনবাবগঞ্জ হওয়া সত্ত্বেও রাজশাহী থেকে সব আন্তনগর ট্রেন চলাচল করে। এতে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এজন্য বনলতা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি ও মধুমতি সহ সব আন্তনগর ট্রেন চালু সহ 8 দফা দাবি জানান এলাকাবাসী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরঞ্চ এলাকায় নলকূপ অপারেটরদের কাছে জিম্মি কৃষক, সেচের পানির দাম বেশি নেওয়ার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাণিজ্যিক ভবনে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বাধ্য হয়ে সড়কে রাখতে হয় গাড়ি। যানজটে অতিষ্ঠ রাজশাহীবাসী, কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। এবং 1.5 বছর পর জট খুলেছে বগুড়ার শিক্ষার্থী শিফা মৃত্যুর রহস্যের। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যার প্রমাণ ময়নাতদন্তে। মামলা হলেও নেই গ্রেফতার। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।